মর্নিং। আমরা একটা জায়গায় এখন দাঁড়িয়ে সামনে কালকে রাতে আমরা স্টে করেছিলাম গরুর গঙ্গা পাখি এই জায়গাটার নাম, আর ঠিক এই হোটেলটার সামনে আমরা স্টে করেছিলাম। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, ব্রেকফাস্ট দিয়ে আমরা এখন গাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। গাড়ি আমাদের সামনেই, গাড়ি ধরেই আমরা চলে যাব আজকে বদ্রীনাথ। তো বদ্রীনাথ যেতে যেতে যা আপডেট থাকবে আপনারা সবই পাবেন, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা একটা জায়গায় এখন দাঁড়িয়েছি, এখানে আমরা একটু ফটো টটো তোলার জন্য। খুব সুন্দর জায়গাটা, পেছনে বেশ পাহাড়, আর আমার বন্ধুরা সব ফটো তুলতে ব্যস্ত থেকে। একদম জায়গাটা খুব সুন্দর, ভালো লাগছে ফটো তুলতে। ফটোগুলো দেখবেন অবশ্যই, ঠিক আছে, কারণ ফটোগুলো তো শেয়ার করবোই। তো দেখা যাক। বদ্রীনাথ আর জাস্ট 11 কিলোমিটার, বেশি দূর নয়, ওই 20 থেকে 30 মিনিট লাগবে। তো বদ্রীনাথ পৌঁছায়, বদ্রীনাথের ভিডিও সব কিছুই পাবে, দেখা যাক কী হয়। আপনারা যে এখন ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে বদ্রীনাথ যাওয়ার রাস্তা। অসাধারণ রাস্তা, আশেপাশের দৃশ্যগুলো দারুণ লাগছে, কিন্তু বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। আমরা বদ্রীনাথ আমরা এখন পৌঁছে গেছি। আমি এখন বদ্রীনাথে ঠিক এই জায়গাটায় রয়েছি। আমার যেহেতু রুম করা নেই, তাই বন্ধুরা মিলে রুম খোঁজাখুঁজি চলছে। যেখানে ভালো লাগবে সেখানে ফাইনাল করে আমরা স্টে করব, দিয়ে তারপর আমরা মন্দির আর এদিকে যে সাইট সিন আছে সেগুলো আমরা যাওয়ার চেষ্টা করবো। তো সেগুলো আবার আমরা ব্লগের মধ্যে তুলে ধরবো। চলুন। হ্যাঁ, আমরা ঠিক এখন বদ্রীনাথ টেম্পলের কাছাকাছি চলে এসেছি, রাস্তায় বেরিয়ে গেছি। এই যে বদ্রীনাথ টেম্পল যাওয়ার পার্কিং, তো আমরা এই রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি বদ্রীনাথ মন্দির যাওয়ার জন্য। আমরা ঠিক বদ্রীনাথ টেম্পলের যে রাস্তা, ঠিক সেই রাস্তায় চলে এসেছি। আর একটা রিভার ক্রস করতে হয়, তার জন্য ব্রিজ আছে। সো সেই ব্রিজটা আমরা ক্রস করলে জাস্ট আমার সামনেই বদ্রীনাথ টেম্পল আমি পেয়ে যাব। এখান থেকেও দেখতে পাওয়া যাচ্ছে যেমনটা। এখন যাওয়া যাক। এখন ঠিক 2:30টার কাছাকাছি বাজছে। তো আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা মানাগাঁও সাইড যাব, বাট এখন এসে এখানকার যে পুলিশ আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে কোন টাইমে ক্রাউড একটু কম থাকে, যাতে আমরা দর্শনটা তাড়াতাড়ি করে দিতে পারি। তো রাতে 8টা-9টার দিকে ফাঁকা থাকে। আর এখনও যেহেতু কপাট বন্ধ আছে, মানে গেটটা বন্ধ আছে, তার জন্য প্রায় অনেকটাই ফাঁকা আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, যা ফটো বাগেরা ভিডিওগ্রাফি যা করা করে নেবো, দেন আমরা দর্শনটা এখনই করে নেবো, দেন আমরা মানাগাঁওয়ের সাইডে যাবো। ঠিক বদ্রীনাথ টেম্পলের যে সিঁড়ি আছে, সেই সিঁড়িতে আমরা চাপতে শুরু করে দিয়েছি। আর 5-6টা সিঁড়ি, তারপরেই ফাইনালি বদ্রীনাথ টেম্পল ঠিক আমার সামনে। ঠিক 2:45 বাজছে। তো 3টের সময় মন্দির যে প্রবেশ পথ আছে, সেই প্রবেশ পথ 3টে নাগাদ খুলে যায়। আমরা এখানে দাঁড়িয়ে এখন ফটো তুলে নেবো। 3টে বাজলেই আমরা লাইন দিয়ে দেবো, লাইন দিয়ে বদ্রীনাথ ধামে আমরা দর্শন করে নেব। এখন আমরা বদ্রীনাথ ধামের মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছি দর্শন করবার জন্য। দেখা যাক কতটা সময় লাগে। বদ্রীনাথ টেম্পলে নারায়ণ ঠাকুরের দর্শন ঠিক হয়ে গেল।
এই সেই গরম জল যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বদ্রীনাথ টেম্পেলে গরম জলের প্রভাব দেখা যায়, সেটা হচ্ছে এইখানে এই যে ধোঁয়াগুলো আসছে আমার সামনে দিয়ে, ঠিক এই জায়গাটা। মানে কিভাবে সৃষ্টি কিভাবে হচ্ছে মানে কিছু বলার নেই। মানে সত্যি সব একটা আলাদাই সাহিত্যের ব্যাপার। আমরা এখন চলে এসেছি মানা ভিলেজ, যেই ভিলেজের মধ্যে ভীমপুল, সরস্বতী ধাম, কেশব প্রয়াগ, গণেশ গুফা, ভ্যাস গুফা, যেটার ভিডিও ক্লিপসের মধ্যে আমি নিচ্ছি, যে সামনে লেখা আছে। আপনারা এখন দেখছেন সরস্বতী ধামের সরস্বতী মায়ের মূর্তি। আপনারা বদ্রীনাথ এসছেন, সরস্বতী ধাম মন্দির আর নদী আসেনি, এটা করবেন এলে এখানে অবশ্যই একবার ভিজিট করবেন। অসাধারণ অসাধারণ লাগছে। এখন সরস্বতী ধাম মন্দির থেকে আমার মন্দিরে সরস্বতী মাতার মূর্তি দর্শন হয়ে গেছে। এখন আমি নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিয়েছি। চলুন যাওয়া যাক, আর ওইখানকার কিছু মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরব। হ্যালো, हाय बच्चे। হ্যাঁ, আমি এখন ঠিক ভিয়াস গুফার সামনে চলে এসেছি। যেটা মন্দিরটার এন্ট্রেন্স এরকমটা ঠিক, এবং ভেতরের কিছু অল্পই ক্লিপ দিতে পারবো, তার কারণ হচ্ছে ভেতরে মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, সেক্ষেত্রে তাই ভেতরে ছবি তুলতে পারবো না। ভেতরে একটা গুহার মতন এক ঋষি বসে আছে, এটাই হচ্ছে ভ্যাস গুফা। ভেতরে এত শান্তি যে বলার নেই, দারুণ লাগলো বেশ। ভেতরে অনেকটা টাইম কাটানোর পর আমি বাইরে বেরিয়ে এসে এই ভিডিওটা করছি। এখন অন্ধকার হয়ে গেছে, কারণ আমাদের এখানে আস্তে আস্তে অনেকটাই সময় লেগে গেছে। তার কারণ হচ্ছে আমরা বদ্রীনাথ পৌঁছেছিলাম দুপুর 1টার সময়, তারপর আমরা কিছুটা ফ্রেশ হয়ে 3টের সময় চলে যাই বদ্রীনাথ টেম্পলের দর্শন করতে। তারপরে আমরা এখানে আসার সিদ্ধান্ত করি, সেই জন্য এখানে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাচ্ছে। আমি এখন ঠিক গণেশ গুফার কাছাকাছি পৌঁছে গেছি। আমার ঠিক সামনেই গণেশ গুফা। আমরা এখন ঠিক গণেশ গুফার সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, মূর্তি আছে গণেশ। তো খুব সুন্দর লাগছে এখানে এসে, এত সুন্দর পাহাড়ের মতন এত সুন্দর সুন্দর মন্দির। এখানে না এলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। তাই কখনো যদি বদ্রীনাথ টেম্পল এসে থাকেন বা আসছেন, তাহলে অবশ্যই এই সাইট সিনগুলো অবশ্যই ভিজিট করার চেষ্টা করবেন। আমি এখন ঠিক যাই শ্রী ঘন্টা কেরল কি মহাবীর মন্দিরে রয়েছে, যেটা মানা গাঁও যদি কেউ এসে থাকেন, সম্ভবত যেটা চলিত রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যদি যান, তাহলে এই মন্দিরটা কিন্তু পাবেন না। এই মন্দিরটা আসার জন্য আপনার যে গণেশ গুহা যে মন্দির আছে, সেটা নিচে যেখানে ডিভাইডেড হচ্ছে রাস্তা, ঠিক তারই একটু নিচে আর একটা টুইন সাইড রাস্তা ডিভাইডেড হচ্ছে, সেই রাস্তা ধরে আপনাকে আসতে হবে, কিংবা আপনি ওখানে কাউকে জিজ্ঞেস করে নিলে আপনাকে দেখিয়ে দেবে এই মন্দিরটা। কিন্তু মন্দিরটা এখন বন্ধ রয়েছে। ঠিক আছে, আমরা মন্দিরের বাইরে থেকেই প্রণাম করে আমাদের এই ব্লগ মানাগাঁওয়ে শেষ করলাম। আমরা এখন ঠিক গাড়িতে বসে গেছি। এই ভাইয়া আমাদেরকে ড্রাইভ করে নিয়ে এসেছিলাম মানাগাঁও, এবং এই ভাইয়ার সাহায্যেই কিন্তু আমরা এই মানাগাঁওটা কমপ্লিট করে উঠতে পারবো। তাই কখনো এলে এই ভাইয়াকে খুঁজে বের করবে, কোনো নাম্বার দেবো, কারণ ব্লগটা দেখছো, ব্লগটা দেখে কিছু শেখো। সবসময় নাম্বার দিয়ে দেবো, ফোন করা, ওই সবগুলো ভালো না। কিছু শেখো, আমরাও শিখে এখানে এসেছি, আপনারাও শিখবেন, তারপরে আসবেন।